আপনি হয়তো খুবই বুদ্ধিমান, ভালো চাকরি করেন বা ব্যবসা করেন বা পরিবার পরিচালনা করেন, কিন্তু জানেন কি আপনার প্রতিদিনের অনেক সিদ্ধান্তই ভুল আর আপনি টেরও পান না। দ্য আর্টস অফ থিঙ্কিং ক্লিয়ারিটি এটি শুধু একটি বই নয়, এটি এক প্রকার আপনার জন্য আয়না। এই আয়নাতে আপনি নিজের চিন্তাভাবনা ভুল প্রতিফলন দেখতে পাবেন। লেখক রোলফ ডব্লিউ এই বইতে প্রতিটি অধ্যায় তুলে ধরেছেন এমন কিছু চিন্তার ফাঁদ যা কগনিটিভ বায়াস, যা আপনি নিজের প্রতিদিনের ভুল ব্যবহার না বুঝেই কাজ করে যাচ্ছেন। এই বইতে আমরা শিখতে পারবো কেন আপনি লোকসান হওয়ার পরেও সেই কাজটি অথবা সেই ব্যবসাটি করেই যাচ্ছেন, কেন অন্যরা যা করছে আপনাকেও তাই করতে, কেন বিখ্যাত কেউ কিছু বলেছে মানে সেটাকে অন্ধভাবে বিশ্বাস করে চলতে হবে, কারণ আপনার চিন্তা আপনি নিজেই পরিষ্কার নয়। এই বই আপনাকে শেখাবে কিভাবে আপনি চিন্তার ভুল ফাঁদগুলোকে চিনে নিতে পারবেন এবং আরও পরিষ্কারভাবে শান্ত, ধীর, স্থিরভাবে সিদ্ধান্ত নিতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে থাকুন আমাদের সাথে শেষ পর্যন্ত, আর আপনি নিজেকে নতুনভাবে একটা আবিষ্কার করুন, নিজেকে জানুন, শিখতে থাকুন আমাদের সাথে। চলুন আমরা শুরু করি। দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারিটি, রোলফ ডব্লিউ। মানুষ প্রতিদিন অসংখ্য সিদ্ধান্ত নেয়, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত সিদ্ধান্ত পর্যন্ত, কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না আমাদের চিন্তা পরিসর নানা রকম ভুল, বিভ্রান্তি ও অজান্তে গড়ে ওঠা মানসিক ফাঁদ, কগনিটিভ বায়াস কাজ করছে। এই বইটি দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারিটি, রোলফ ডব্লিউ লেখা। এটি একটি চমৎকার দিক নির্দেশনা যা আমাদের চিন্তাভাবনা এই ভুলগুলোকে চিনতে সাহায্য করে। সম্পূর্ণ বইটা আমরা এখন দেখার চেষ্টা করব। অধ্যায় 1, সারভাইভারশিপ বায়াস, অর্থাৎ বেঁচে যাওয়ার দৃষ্টি ভ্রান্তি। সারভাইভারশিপ বায়াস বা বেঁচে যাওয়ার দৃষ্টিভ্রান্তি হলো এমনই একটি মানসিক ফাঁদ যেখানে আমরা কেবল সফল, দৃশ্যমান বা টিকে থাকার উদাহরণগুলোই দেখি এবং তাদের থেকে দেখা বা তাদের দেখে ভুল সিদ্ধান্তে পৌঁছে যাই। আমরা যাদের দেখি না, যারা ব্যর্থ হয়েছে অথবা হারিয়ে গেছে, তাদের কথা চিন্তাও করি না, ফলে আমাদের সিদ্ধান্ত গ্রহণ একপাক্ষিক ও ভ্রান্ত হয়। একটি বাস্তব উদাহরণ দেখা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর বিমানগুলোর উপর গুলির দাগ বিশ্লেষণ করে গবেষকরা ভাবছিলেন এই সব জায়গায় অতিরিক্ত বর্ম বসাতে হবে, কারণ বেশিরভাগই ফিরে আসা বিমানের ডানায়, পাখায় এবং ফিউজেজে গুলির দাগ ছিল। তখন গণিতবিদ আব্রাহাম ওয়াল্ট বলেছিলেন, এগুলো হচ্ছে সেই বিমান যা গুলি খেয়েও ফিরে এসেছে, কিন্তু যারা ফিরে আসেনি তাদের কথাও গুলি লেগেছিল, কিভাবে ধ্বংস হয়েছিল সেগুলো কিন্তু আমরা জানি না। তাই বর্ম বসাতে হবে সেখানে যেখানে কোনো দাগ নেই, কারণ ওটাই আসল মৃত্যুর কারণ। এই সারভাইভারশিপ বায়াস একটা ক্লাসিক উদাহরণ। এই বিভ্রান্তি আমাদের দৈনন্দিন জীবনে আরও বহু রকমভাবে কাজ করে। আমরা কেবল সফল উদ্যোক্তাদের গল্প শুনি যারা গ্যারেজ থেকে শুরু করে বিলিয়নিয়ার ডলারের মালিকের কোম্পানি গড়েছেন, তখন আমরা ভাবি আমি চাইলে পারবো, কিন্তু আমরা যে হাজার হাজার লোক সেই একই রকম গ্যারেজ থেকে ব্যর্থ হচ্ছে দিনের পর দিন, তাদের কথা কিন্তু আমরা জানি না, ফলে ভুল ভাবি এবং চেষ্টার সাফল্য আসবে। আবার অনেক ফেসবুক বা ইউটিউবের সফলতার গল্প শুনে হুট করে ক্যারিয়ার পরিবর্তনের সিদ্ধান্ত নেয়, অথচ এই প্ল্যাটফর্মে প্রতিদিন হাজার হাজার মানুষ ব্যর্থ হয় যাদের গল্প আমরা জানি না। এই দৃষ্টিভঙ্গি কেবল ব্যবসা বা যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়, শিক্ষার ক্ষেত্রেও দেখা যায়। অনেকে বলেন যে ড্রপ আউট হয়েও সফল হয়েছে এবং স্টিভ জবস, বিল গেটস, কিন্তু আমরা বুঝি না যে শতকরা 99.99% ড্রপ আউটই কোনো না কোনো কারণে সফল হয় না। আমরা শুধু সফলদের দেখি এবং বিবেচনা করি এবং ওটাকে উদাহরণ হিসাবে গ্রহণ করে নিই। সারভাইভারশিপ আমাদের শেখায় আমরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অদৃশ্য তথ্য বা ডেটা গ্যাপ সম্পর্কে সচেতন হই। শুধুমাত্র সফলদের দেখে সিদ্ধান্ত নিলে আমাদের ভাবনার ভারসাম্য থাকবে না। এই বুদ্ধি প্রবৃত্তির ত্রুটি আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তোলে ও ভুল পথে পরিচালিত করে। যদি আমরা এই দৃষ্টিভঙ্গির বিষয়ে সচেতন না হই, তবে আমরা
আমরা আমাদের সময়, শ্রম, অর্থ ও জিনিস বিনিয়োগ করব, সেগুলো সম্ভাব্য বাস্তবেই অনেক কম বা নষ্ট হবে। আমাদের উচিত শুধু সফলদের গল্প নয়, ব্যর্থদের সংখ্যাও বিবেচনা করা। আমাদের সবচেয়ে উচিত বাস্তবমুখী কাজ হবে সফলতা ও ব্যর্থতা দুইজন ব্যক্তির লাইফস্টাইল ও সফল হওয়ার ও ব্যর্থ হওয়ার কারণগুলো, ডেটাগুলো সম্পূর্ণরূপে অ্যানালাইসিস করা। সে কী কারণে ব্যর্থ হয়েছিল, তার স্টেপটা কোথায় কোথায় ভুল ছিল, এই জিনিসগুলো দেখা। সফলতার ব্যক্তিরও দেখা, সে কোথায় কোথায় কী স্টেপ নিয়েছে, কী কী সিদ্ধান্ত নিয়েছে, কেন সে সফল হলো, অপোজিট ব্যক্তি কেন ব্যর্থ হলো। এই দুইটা জিনিস যখন আমরা অ্যানালাইসিস করব, তখন আমাদের ভুল হওয়া অর্থাৎ কগনিটিভ বায়াসের ফাঁদে পড়া সিদ্ধান্ত থেকে অনেকটা আমরা সেফ জোনে থাকব। সারভাইভারশিপ আমাদের শেখায় যে দেখা যাচ্ছে না সেই ব্যর্থতাগুলো আসল শিক্ষা। সফলতাদের দেখে সিদ্ধান্ত না নিয়ে ব্যর্থতাদের অনুপস্থিতির তথ্য নিয়ে ভাবা বুদ্ধিমানের কাজ। শুধুমাত্র যারা বেঁচে আছে তাদের দৃষ্টিকোণ সবসময় সত্য নয়। অধ্যায় 2, সুইমার বডি ইলিউশন অর্থাৎ সাঁতারুর দেহ বিভ্রম। যেমন সুইমার বডি ইলিউশন বা সাঁতারুর দেহ বা বিভ্রম বা বিভ্রান্তি হলো এমন একটি মানসিক বিভ্রান্তি যেখানে আমরা ফলাফল ও কারণকে গুলিয়ে ফেলি। আমরা ভাবি সাঁতারুরা যাদের আকর্ষণীয় দেহ পেয়েছে নিয়মিত সাঁতার কাটার কারণে, কিন্তু বাস্তবতা হলো তাদের দেহের গঠনই এমন ছিল বলে তারা সাঁতারু পেশা হিসেবে নিতে পেরেছে ও সেখানে ভালো করছে। উদাহরণস্বরূপ, ধরা যাক আপনি একজন সাঁতারুকে দেখলেন, তার পেশিবহুল, ছিপছিপে ও আকর্ষণীয় শরীর। আপনি ভাবলেন, যদি প্রতিদিন সাঁতার কাটতাম আমিও এমন হতাম। কিন্তু এখানেই ভুল চিন্তা কাজ করছে। বাস্তবতা হলো প্রতিযোগিতামূলক সাঁতারে যারা সুফল পায় তাদের বেশিরভাগই এমন শরীর গঠনের আগ থেকেই করে থাকে। সেই বিশেষ দেহ গঠন, যেমন দীর্ঘ বাহু, হালকা শরীর, শক্তিশালী পেশি তাদের সাঁতারের ভালো ফল করতে সাহায্য করে। ফলে তারা নির্বাচিত হয়, প্রশিক্ষণ পায় ও শেষে আপনি তাদের দেখে অনুপ্রাণিত হন। অর্থাৎ আপনি দেহ পরিবর্তনের জন্য যে কৌশল বা সাঁতার কাটা বেছে নিচ্ছেন, সেই কৌশল সফল হয় মূলত তাদের জন্য যাদের শরীর সেই ফরম্যাটে, সেই কাজের জন্য স্বাভাবিকভাবে উপযোগী। আপনি হয়তো এই সত্য বুঝতে পারছেন না, আপনি কেবল সফলদের দেহ দেখে তাদের পথ অনুসরণ করছেন, কিন্তু আপনি বুঝতেই পারছেন না যে সেই দেহ গঠন পেছনে রয়েছে জিনগত সৌভাগ্য, নির্বাচনী প্রক্রিয়া ও প্রকৃতিগত একটা প্রবণতা। আরেকটা উদাহরণ দেখা যাক, ফিল্ম ইন্ডাস্ট্রি। আপনি যদি দেখেন বিখ্যাত অভিনেত্রীরা সুন্দরী, আপনি ভাববেন আমি যদি অভিনয় শিখি সুন্দর হয়ে যাব, কিন্তু অনেক সময় বা অনেক সুন্দর বলেই তাকে অভিনয়ের সুযোগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অনেকভাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সফল মানুষ তৈরি করে, কিন্তু এটাও তারা জানে না বা ভেবে দেখা উচিত হার্ভার্ড এমনিতেই অনেক মেধাবী ছাত্র নির্বাচিত করে, সুতরাং তারা যাই করুক সফলতা আসার সম্ভাবনা অনেক বেশি। ফিটনেস প্রোগ্রাম। অনেক জিম বা ট্রেনারে নিজের শরীর দেখিয়ে বলে এই প্রোগ্রামের নাম লেখান, কিন্তু তাদের দেহ হয়তো অনেক আগ থেকেই এমনই ছিল। আপনি হয়তো কখনোই এমন ভাবেনি না, কারণ আমাদের দেহের কাঠামোগত জিনধারা বা জিনগত বৈশিষ্ট্য সম্পূর্ণই আলাদা। এই বিভ্রান্তিমূলক শিক্ষা হলো আমাদের যে কোনো বিষয়ে কার্যকারিতার বিচার করতে হলে আমাদের দেখতে হবে যে সেই কার্যক্রমের অংশ নিচ্ছে বা কে বাদ পড়ছে। আমাদের বুঝতে হবে ফলাফল নয়, শুরুর বিন্দুটা কেমন ছিল। এই বিভ্রান্তির শুধু ভুল সিদ্ধান্ত দিকেই ঠেলে দেয় না, বরং আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেয়, কারণ আমরা নিজেদের কমযোগ্য বা ব্যর্থ ভাবি এমন কিছু করার পর যা আমাদের জন্য আদৌ প্রকৃত বা উপযোগী ছিল না। কোনো কৌশল বা কার্যকর অনুসরণ করার আগে চিন্তা করুন, এটি কি আমার প্রেক্ষাপট বা আমার পার্সোনালিটি বা আমার ব্যক্তিত্বের সঙ্গে বা আমার নিজের সঙ্গে কার্যকর হবে। সফল মানুষের বাহ্যিক ফল দেখে নয়, বরং তাদের শুরু কোথায় থেকে হয়েছিল, তার শুরু করার সময় তার সেই বিষয়ের উপর সে কতটা প্যাশনেট ছিল,
সে কতটা আগ্রহ ছিল। তাহলে আমি যদি সেটাই করতে যাই, তো ওই বিষয়টার উপরে তাকে দেখে নয়, আমার ভিতর থেকে বা আমার নিজ থেকে সেটার উপরে আমি কতটুকু প্যাশনেট, কতটুকু ডেডিকেট। যদি আপনি এটাকে ব্যালেন্স করতে না পারেন, তাহলে উনি যে জায়গায় গিয়েছিল আপনার সেই জায়গাতে যাওয়া অনেক কঠিন হয়ে যাবে। এক্সপার্টদের দেখলে বিশ্বাস, এই প্রবণতা পরিহার করুন, কারণ তাদের দৃষ্টিতে আপনার মতো সাধারণ পরিস্থিতির প্রতিফলন নাও হতে পারে। সুইমার বডি অ্যালুশন আমাদের শেখায় বাইরের ফলাফল দেখে ভিতরের বাস্তবতা বোঝা যায় না। আমাদের সিদ্ধান্ত গ্রহণ একটা বড় ফাঁদ, বিশেষ করে যখন আমরা আত্মোন্নয়ন, ফিটনেস, ক্যারিয়ার বা শিক্ষা সংক্রান্ত বিষয়ে বড় পদক্ষেপ নিতে চাচ্ছি। আপনি যদি এই বিভ্রান্ত থেকে নিজেকে বাঁচাতে পারেন, তাহলে আপনি আরও বাস্তববাদী, বুদ্ধিজ্ঞান সম্পন্ন সিদ্ধান্ত নিতে পারবেন। স্ক্যামিং বা স্ক্যামের আওতায় কখনোই পড়বেন না, বা কোনো প্রলোভন দেখে সেখানে আপনি নিজেকে আগে ইনভেস্ট করে দিবেন না। মনে রাখবেন, সময় দুনিয়ার সবচেয়ে বড় দামি সম্পদ। ভুল জায়গায় ইনভেস্ট করে নিজের সময় নষ্ট করবেন না। অধ্যায় 3, ক্লাস্টারিং অ্যালুশন, গুচ্ছ বিভ্রম। ক্লাস্টারিং অ্যালুশন বা গুচ্ছ বিভ্রম হলো এমন একটি মানসিক ভ্রান্তি যেখানে মানুষ এলোমেলোভাবে আকস্মিক ঘটনাগুলোর মাঝে কৃত্রিম প্যাটার্ন বা গুচ্ছ দেখতে পায়, ধরে নেয় এর পেছনে কোনো অর্থ বা নিয়ম আছে, যদিও বাস্তবে সেই সব নিছক দৈবচরণ, র্যান্ডমলি হয়ে থাকে। এই বিভ্রম আমাদের ভুল ব্যাখ্যা, ভুল সিদ্ধান্ত, অপ্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে যেতে পারে। যেমন, আমরা মানুষ মস্তিষ্ক বা আমাদের মানসিকতা বা আমাদের বুদ্ধি প্রবৃত্তি বা আমাদের মাথা জন্মগতভাবেই প্যাটার্ন খুঁজতে অভ্যস্ত। এটি আমাদের পূর্বপুরুষদের জীবনের কাজে লাগত। বনের ভিতরে পাতার নড়াচড়া দেখে তারা ধরতে পারত যেখানে বাঘ লুকিয়ে আছে কিনা। কিন্তু আধুনিক জগতে এই প্যাটার্ন অনুসন্ধানকারী প্রবৃত্তি আমাদের বিভ্রান্তির ফেলতে পারে। যখন কোনো তথ্য এলোমেলোভাবে আসে, আমরা চেষ্টা করি সেটাকে কোনো পরিচিত গঠনে সাজাতে। উদাহরণস্বরূপ, যদি কেউ 3 বার টস করে বা 3 বারই হেড আসে, আমরা ভাবি কিছু একটা অসামঞ্জস্য হচ্ছে, অথচ 3 বার টানা হেড আসা নিছক সম্ভাবনার একটা স্বাভাবিক দিক। এটা কোনো গোপন নিয়ম নয়, কিন্তু আমার মন এটাতে দৈবচয়ন নয়, বরং এটি একটা গুচ্ছ বা ধারাবাহিকতার অংশ ভাবতে চাই। এখানে আমরা কিছু উদাহরণ দেখব। লটারির নম্বর। অনেকেই লটারির নম্বর বিশ্লেষণ করে দেখেন 5, 12, 13, 5, 12, 23। এই সংখ্যাগুলো প্রায়শই আসে, এদের মধ্যে কোনো সংখ্যা আছে, অথচ প্রতিটি নম্বরের সমান সম্ভাবনার গুরুত্ব রাখে। এগুলোর মাঝে প্যাটার্ন খোঁজার ভিত্তিহীন এবং শুধুই ক্লাস্টারিং অ্যালুশনের ফল। ক্লাস্টারিং অর্থাৎ কোনো এলাকার 10 জন মানুষের মধ্যে 3 জন ক্যান্সার মানুষ ভাববে এই এলাকার নিশ্চয়ই কোনো বিষাক্ত উপাদান আছে, যদিও এর পেছনে কোনো পরিবেশগত কারণ নাও থাকতে পারে। এলোমেলোভাবে এমন ক্লাস্টারিং হওয়া স্বাভাবিক, কিন্তু মানুষ তাতে অর্থ খোঁজে। কেন খোঁজে? কারণ কোনো কিছুকে সংখ্যা একটু বেশি হলে সেটার উপর অনুমানে একটা সিদ্ধান্ত চলে যায়, কিন্তু এর পিছনে কী কারণে হচ্ছে সে প্রকৃত কারণটা খুঁজতে চায় না। স্টক মার্কেট। যদি কোনো শেয়ারের দাম টানা কয়েকদিন বাড়ে, মানুষ ভাবে এর পেছনে কোনো নিয়ম আছে এবং বা কোনো ফর্মুলা আছে, আমাকে সেই ফর্মুলা শিখতে হবে, এটি আরও বাড়বে। কিন্তু যেটা নিছক দৈবচয়ন হতে পারে, প্যাটার্ন খোঁজার অভ্যাস এখানে মানুষকে ভুল বিনিয়োগ করতে পারে। মানসিক ও বাস্তব ক্ষতি। এই বিভ্রম আমাদের ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে বাধা দেয়। এই অবমূল্যায়ন, ভয়, অতিরিক্ত আশা কিংবা অযৌক্তিক আশা তৈরি করতে পারে। ব্যবসা, স্বাস্থ্য, শিক্ষা, এমনকি ব্যক্তিগত সম্পর্ক একটি নেতিবাচক প্রভাব ফেলে। মানুষ হয়তো ভাবে গতবার বা আমাকে 3 বার ফোন দিয়েছে, এবার না দিলে সে নিশ্চয়ই দূরে সরে যাচ্ছে, অথচ ঘটনাগুলো আলাদা এবং এলোমেলো ছিল। অধ্যায় 4, সোশিয়াল প্রুফ অর্থাৎ সামাজিকভাবে কোনো কিছু প্রমাণের বিভ্রান্তি।
সোশ্যাল প্রুফ বা সামাজিক প্রমাণের বিভ্রান্তি হলো এমন একটি মানসিক প্রবণতা যেখানে আমরা অন্য মানুষের আচরণের সত্য বা সঠিক বা গ্রহণযোগ্যতা মনে করে অন্ধভাবে অনুসরণ করি। অর্থাৎ অন্যরা যদি কোনো কিছু করছে আমরা ধরেই নিয়ে সেটি হয়তো সঠিক কাজ। আমাদের মন বলে সবাই যদি করছে তাহলে নিশ্চয়ই এর পেছনে কারণ আছে। এই মানসিকতা বিভ্রান্তির শিখর গেঁথে আসে আমাদের আদিম প্রবৃত্তি থেকেই। প্রাগৈতিহাসিক যুগে সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া মানেই ছিল মৃত্যু, তাই গোষ্ঠীর সিদ্ধান্তের নিরাপদ ও গ্রহণযোগ্য মনে করে ছিল স্বাভাবিক। এই প্রাচীন প্রবৃত্তি এখনও আমাদের সিদ্ধান্ত কাজ করে। আপনি হয়তো রাস্তায় দেখেছেন যদি কোনো রেস্টুরেন্টে অনেক ভিড় থাকে আমরা ধরেই নিয়ে সেই খাবার ভালো, অথচ এর পেছনে অনেক সময় কৌশল থাকে। মালিক নিজেই লোক ভাড়া করে লাইনে দাঁড় করিয়ে রাখতে পারে যাতে আপনি ভুলে যান আপনি আসলে স্বাদ খুঁজছেন না ভিড়ের কারণে এসেছেন। সামাজিক প্রমাণের প্রভাব মানুষ অনেক সময় ভয়াবহ ভুল করে বসে। যেমন স্টক মার্কেটের কোনো শেয়ারের দাম হঠাৎ বাড়লে সবাই ভিড় করে কিনতে শুরু করে। কেউ ভাবে না এর বাস্তব ভিত্তি আছে কিনা, ফলে যা বুদবুদ বা বাবল তৈরি করে যার পরে বড়সড় ক্ষতির কারণ হয়। একইভাবে ধর্মীয় উন্মাদনা, ভুয়া গুজব, পণ্যর জনপ্রিয়তা এসব কিছুই সামাজিক প্রমাণের উপর ভিত্তি করে দ্রুত ছড়িয়ে পড়ে, অর্থাৎ সোশ্যাল প্যান্ডামিক যাকে বলা হয়। এমনকি নৈতিকতা বা মানসিকতার ক্ষেত্রে আমাদের এই বিভ্রান্তিতে আমরা ভুগি। একটা বিখ্যাত পরীক্ষায় দেখা গেছে কোনো লোক রাস্তায় পড়ে থাকা প্রথম 2-3 জন পথচারী যদি তাকে উপেক্ষা করে চলে যায়, পরবর্তী বাকিরাও সবাই তাই করে। কিন্তু যদি একজন সাহায্য করে বাকিরাও এগিয়ে আসে। অর্থাৎ আমরা নিজেদের বিবেক নয় অন্যের আচরণ দেখে সেটাকে ঠিক করি আমরা কি করব এখন। এই অধ্যায়ে সতর্ক করে একটা বিষয় আমাদের শিক্ষা দিয়েছেন, আমাদের উচিত প্রতিটি সিদ্ধান্ত নিজস্ব মূল্যায়ন, যুক্তি ও সচেতনতা প্রয়োগ করা। শুধুমাত্র অন্যরা করছে বলেই সেটা আমাকে করতে হবে এমনটা কিন্তু ঠিক নয়। সঠিক সিদ্ধান্ত সবসময় জনস্রোতের সঙ্গে নাও মিলতে পারে, তাই নিজের ভাবনার স্বাধীনতা রক্ষা করাই বুদ্ধিমানের কাজ। সোশ্যাল প্রুফ আমাদের সামাজিক নির্ভর চিন্তা ও গুরুত্বপূর্ণ অথচ বিপজ্জনক দৃষ্টিভঙ্গি। এটি যদি আমরা বুঝে উঠতে না পারি তাহলে ভিড়ের পেছনে দৌড়ে গিয়ে নিজের সিদ্ধান্ত, সময় ও জীবনকে ভুল পথে পরিচালিত করতে পারি। নিজের যুক্তি, তথ্য যাচাই করে সঠিক ডেটা অ্যানালাইসিস করে আত্মবিশ্বাস ও বিভ্রান্তি থেকে পরিত্রাণের আমরা পেতে পারি এই ওয়েগুলোর মাধ্যমে। অধ্যায় 5, সাঙ্ক কস্ট ফ্যালাসি, ডুবে যাওয়া খরচের বিভ্রান্তি। সাঙ্ক কস্ট ফ্যালাসি হলো এমন একটা মানসিক ফাঁদ যেখানে আমরা কোনো কাজ, সময়, টাকা বা শ্রম ব্যয় করার পর সেটি ব্যর্থ হতে পারে বা ব্যর্থ হতে শুরু করলে শুধুমাত্র আগে এত কষ্ট করেছি এই চিন্তা তাকে চালিয়ে যেতে থাকে। অথচ বাস্তবতা হলো অতীতে যে কিছু বিনিয়োগ হোক না কেন তা ফিরে আসবে না। সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের উচিত শুধু ভবিষ্যৎ লাভ বা ক্ষতির দিকে বিবেচনা করা, অতীতের বিনিয়োগ নয়। অতীতে যেটা হয়ে গেছে সেটা গিয়েছে, সেটাকে থিঙ্কিং করে বারবার রিয়ালাইসিস করে আপনার বর্তমান ও ভবিষ্যৎকে নষ্ট করবেন না। ধরুন আপনি একটা সিনেমা দেখতে গেছেন, সিনেমার অর্ধেক সময় পেরিয়ে গেছে, আপনি বুঝে ফেলেছেন এটি একেবারেই বাজে, কিন্তু আপনি বলেন যেহেতু 200 টাকা দিয়ে টিকিট কেটেছি, 1 ঘন্টা দেখেছি, শেষটাও দেখা যাক। এটা হলো সাঙ্ক কস্ট ফ্যালাসি, কারণ আপনি সেই 200 টাকা 1 ঘন্টা ফেরত পাবেন না, কিন্তু আপনি 1 ঘন্টা বাজে অভিজ্ঞতা নষ্ট করলে শুধুমাত্র অতীতে বিনিয়োগের প্রতি আবেগই দেখাবেন। এই ভুল চিন্তাধারা কেবল সিনেমার ক্ষেত্রে নয়, অনেক বড় সিদ্ধান্ত ক্ষেত্রে হয়, যেমন ব্যবসা, সম্পর্ক, টাকা, এমনকি চাকরি। অনেক চাকরিতে খুশি না হওয়ার পরেও এত বছর একই প্রতিষ্ঠানে আসি, এই ছেড়ে নতুন কিছু করব, অথচ তারা ভুলে যায় 20 বছরের অখুশি থাকার চেয়ে এখন নতুন সিদ্ধান্ত নেওয়া অনেক বেশি ভালো।
রুব ডব্লিউ বলেন, এই দৃষ্টিভঙ্গি আমাদের আত্মসম্মানের সঙ্গে জড়িত। আমরা নিজের ভুল সিদ্ধান্ত ভুলবশত মেনে নিতে চাই না, তাই ভুল পথে এগিয়ে যেতে থাকি। কিন্তু বুদ্ধিমান ব্যক্তিরা বুঝে নেয়, পুরনো বিনিয়োগ যদি ভবিষ্যতে ভালো কিছু বয়ে না আনে, তবে তা থেকে ভুলে গিয়ে আমার নতুন পথে যাওয়া উচিত। রুব ডব্লিউ তিনি এখানে সুন্দর একটা উদাহরণ দেখানোর চেষ্টা করেছেন। একজন ব্যক্তি একটি রেস্টুরেন্টে গেল, তিনি একটা কফি অর্ডার করেছে। কফির ভিতরে সে দেখলো হঠাৎ করে কিছু একটা পড়েছে। সে ভাবলো আমি যদি এটা ফেলে দিই আমার সম্পূর্ণ টাকাটাই নষ্ট, কিন্তু সে সেটাকে সাঙ্ক কস্ট রিয়েলাইসিস না করে সেটাকে তুলে ফেলে সেটাকে কিছু অংশ খেলো। তারপর তার জন্য যে শরীর খারাপ হলো, পরবর্তী 2 দিন অফিসে যেতে পারলো না। ওভারঅল তার এখানে বড় রকমের একটা মানি ভ্যালু ও ফিজিক্যাল কষ্ট তাকে ভোগ করতে হলো। এটাকেই বলে সাঙ্ক কস্ট। আপনি যদি সাময়িক খুশি বা সাময়িক অর্থকে নষ্ট ভেবে পরবর্তী স্টেপগুলোকে একই রকমভাবে করতে থাকেন, তাহলে আপনার 100 টাকার বিনিময়ে আপনাকে 1000 টাকা কষ্ট ভোগ করতে হবে। এটাই হলো সাঙ্ক কস্ট। সাঙ্ক কস্ট ফ্যালাসি আমাদের আবেগকে যুক্তির উপর প্রাধান্য দিতে বাধ্য করে। এটি থেকে মুক্তি পেতে হলে আমাদের চিন্তা করতে হবে, আমি যদি আজই শুরু করতাম তাহলে কি এই কাজটি করতাম? যদি উত্তর না হয়, তবে সেই কাজ থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ। আত্মসচেতনতা ভবিষ্যতের লাভ ক্ষতির উপর নির্ভর করে সিদ্ধান্ত নিলে আমরা এই মানসিক ফাঁদ থেকে কখনোই বাঁচতে পারবো না। আপনার যদি মনে হয় এই কাজটা আমার জন্য ঠিক নয়, তবে সেখান থেকে আপনার দ্রুত সরে আসা ভালো। তবে আপনার ভবিষ্যৎ বর্তমান সব কিছুকে নিয়ন্ত্রণ রেখে যেন সামাজিকভাবে সেটাতে যেন অন্য আরেকটি সমস্যায় না পড়তে হয়। অধ্যায় 6, কনফার্মেশন বায়াস। কনফার্মেশন বায়াস হলো এমন একটা সাধারণ বিপজ্জনক মানসিক বিভ্রান্তি যেখানে মানুষ কেবল তার বিশ্বাস বা ধারণাকে সমর্থন করে এমন তথ্যকে খোঁজে, গ্রহণ করে, মনে রাখে। বিপরীত তথ্য সামনে আসলেও মানুষটা উপেক্ষা করে অথবা অযৌক্তিকভাবে খণ্ডন করে দেয়। এর ফলে একজন মানুষ যত বেশি কোনো কিছুই বিশ্বাস করে, তত বেশি তার নিজস্ব মতকে জোরদার করার জন্য তথ্য খোঁজে, নতুন কিছু শেখার বদলে। এই প্রবণতা আমাদের চিন্তার স্বাধীনতাকে সীমিত করে দেয়। ধরুন, কেউ বিশ্বাস করে হোমিওপ্যাথিক চিকিৎসা খুবই কার্যকর। সে তখন কেবল সেই ধরনের গল্প বা অভিজ্ঞতাই খোঁজে যেখানে হোমিওপ্যাথিক রোগ সারছে, অথচ বিজ্ঞানসম্মত প্রমাণ বা ব্যর্থতার খবর এড়িয়ে চলে। এর ফলে সে বাস্তবতা নয়, বরং নিজের মতবাদের শক্তিশালী করতে ব্যস্ত হয়ে পড়ে। ডব্লিউ বলেন, আমরা প্রায়ই এই ভুলে করে থাকি, কারণ নিজের মত বা সিদ্ধান্তর ভুল বলে মেনে নেওয়া মানসিকতা কঠিন। এমনকি বিজ্ঞান শিক্ষক বা নেতা, প্রভাবশালী ব্যক্তিরাও কনফার্মেশন বায়াস থেকে মুক্ত নয়। রাজনীতিতে এটি একটা ভয়াবহ, যেখানে সমর্থকরা নিজেদের দলের কথা সত্য মনে করে এবং বিরোধিতা যুক্তিসঙ্গত কথাও অস্বীকার করে। এই মানসিক ফাঁদ আমাদের সিদ্ধান্ত গ্রহণে মারাত্মকভাবে প্রভাব ফেলে। নতুন কিছু শেখার, ভুল স্বীকার করা বা বিকল্প চিন্তা গ্রহণ করার সুযোগ কমে যাওয়া এই যুক্তিবাদী বা উন্নয়নমুখী মানসিকতার বড় বাধা হয়ে দাঁড়ায়। কনফার্মেশন বায়াস আমাদের নিজস্ব চিন্তার সঙ্গে বিরুদ্ধ কোনো সত্য গ্রহণ করতে দেয় না। এটি একটা মনস্তাত্ত্বিক বা মস্তিষ্কের একটা বদ্ধ গণ্ডির ভিতরে আটকা থাকা। এই বিভ্রান্তি থেকে বাঁচতে হলে আমাদের উচিত নিজের মতের বিপরীত তথ্যগুলোকে খোলা মনে দেখা, যেটা সত্য সেটাকে গ্রহণ করে নেওয়া, নিজেকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে রাখা এবং সামনের তথ্যগুলোকে অ্যানালাইসিস করার পরে যেটা সঠিক মনে হবে সেটাকেই গ্রহণ করতে হবে, কিন্তু নিজেকে সম্পূর্ণ নিরপেক্ষ রেখে। তারপর যে রেজাল্টটা আসবে তখন আপনি সিদ্ধান্ত নেবেন যেটা আমি গ্রহণ করব না করব না। কনফার্মেশন বায়াস অর্থাৎ নিজের মতের বিপরীতে তথ্যকে খোলা মনে
গ্রহণ করা, নিজেদের মতামতে নিয়মিত চ্যালেঞ্জ করা এবং আমি ভুল হতে পারি এই সত্যকে সাহসিকতার সঙ্গে মেনে নেওয়া। একজন সত্যিকার বুদ্ধিমান ব্যক্তি জানে নিজের ধারণা বদলানোর কোনো দুর্বলতা নয়, বরং এটি একটা নিজের পক্ষে জ্ঞানের প্রতীক। অধ্যায় 7, অথরিটি বায়াস। অথরিটি বায়াস বা কর্তৃত্ব বিভ্রান্তি হলো এমন একটা মানসিক প্রবণতা যেখানে মানুষ কোনো ব্যক্তিকে শুধু পদ, নাম, ডিগ্রি বা খ্যাতির ভিত্তিতে অতিরিক্ত বিশ্বাস করে, এমনকি সেই ব্যক্তির কথাও যৌক্তিকতা যাচাই না করেই সঠিক বলে ধরে নেয়। আমরা ভাবি যেহেতু তিনি বড় কেউ, নিশ্চয় উনি ঠিক বলতেছে, অথচ বাস্তবে খ্যাতি, পদমর্যাদা কখনোই ভুল, বিভ্রান্ত বা ভ্রান্তহীনতার নিশ্চয়তা দেয় না। রল্ফ ডব্লিউ এই অধ্যায়ে একটা বিখ্যাত গবেষণার কথা তুলে ধরেছেন, অর্থাৎ স্ট্যানলি মিলিগ্রাম এক্সপেরিমেন্ট। এই গবেষণায় দেখা গেছে একজন সাধারণ ব্যক্তি শুধুমাত্র একজন সাদা কোট পরিহিত বিজ্ঞানীর নির্দেশে একজন অপরিচিত ব্যক্তিকে ভুলভাবে ইলেকট্রনিক শক দিতে প্রস্তুত হয়ে যায়, এমনকি সেটা প্রাণঘাতীও হয়ে উঠলেও। কেন? কারণ সেই ব্যক্তি মনে করে এই বিজ্ঞানী জানেন তিনি কি করছেন, তাই আমি ভুল করতে পারি না। এটাই কর্তৃত্বের অর্থাৎ অথরিটি বায়াসের অন্ধভাবে অনুসরণ করা। আমাদের দৈনন্দিন জীবনে অথরিটি বায়াস কাজ করে। যেমন কেউ একজন যদি ডাক্তার বা প্রফেসর অথবা সিইও বা উন্নত দেশের নাগরিক হয়, তবে আমরা তার মতামতকে বেশি গুরুত্ব বা সমীহ করি। এমনকি তিনি যদি সম্পূর্ণ ভ্রান্ত বা অপারদর্শীও হন তবুও। অনেক সময় বিখ্যাত তারকা বা খেলোয়াড়দের বিজ্ঞাপন করে শুধু ঔষধ বা আর্থিক পণ্য বিক্রি করে, অথচ তাদের কোনো প্রাসঙ্গিক জ্ঞানই নেই ওই বিষয়টার উপরে, কিন্তু আমরা তাও বিশ্বাস করি কারণ তাদের খ্যাতি অনেক। শুধুমাত্র তাদের ফেস ভ্যালু বা তাদের সেলিব্রিটির কারণেই মানুষ অর্ধেক বা 50% তার উপর আগেই বিশ্বাস করে ফেলে। এটাই হলো অথরিটি বায়াস বা অন্ধভাবে অনুসরণ করা। এই বিভ্রান্তি বিপজ্জনক কারণ এটি আমাদের যুক্তি, বিচার, স্বাধীনতা, মত গঠনের ক্ষমতা কমিয়ে দেয়। আমাদের দায়িত্বহীনতার সিদ্ধান্ত কম করি শুধুমাত্র কে বলেছে এই ভিত্তিতে, অথচ আমাদের উচিত কেন বলছে এই প্রশ্ন তোলা। ধরুন একটা উদাহরণ ধরুন, আপনার সামনে দুইজন ব্যক্তি, একজন খুবই বিখ্যাত একজন সায়েন্টিস্ট অথবা বিখ্যাত কোনো একটা ব্যক্তি, খেলোয়াড়, যে কোনো কিছু হতে পারে, আর অপরদিকে একটা সাধারণ একজন ব্যক্তি। তাদের দুইজনকে দুটো বিষয়ের মতামত দেওয়ার জন্য বা দুটো বিষয়ে অ্যাডভাইস করার জন্য বলা হলো। সহজেই যে ব্যক্তিটি সেলিব্রিটি, সমাজে যার একটু গ্রহণযোগ্যতা বেশি, যার ফেস ভ্যালু আছে, সবাই সেটাকে সঠিক কি ভুল ওই বিবেচনাটা পরে তার উপরে আগেই 50% অথরিটি বায়াস করে ফেলবে বা অথরিটি এস্টাবলিশ করে ফেলবে। কিন্তু যে ব্যক্তিটি নর্মাল সাধারণ লাইফ লিড করে তার কথাকে গুরুত্ব দিবে না। এই অথরিটি বায়াস থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, নিজের জ্ঞান, বুদ্ধি, বিচার, বিবেচনা দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, তো ব্যক্তিগত জীবন ও সামাজিকভাবে সব দিক থেকেই লাভবান হওয়ার সুযোগ আছে। অধ্যায় 8, কন্ট্রাস্ট ইফেক্ট, তুলনামূলক বিভ্রান্ত। অর্থাৎ কন্ট্রাস্ট ইফেক্ট বা তুলনামূলক বিভ্রম হলো এমন একটা মানসিক প্রতিক্রিয়া যেখানে দুটি ভিন্ন জিনিস পাশাপাশি রাখলে একটি অপরটির উপর অতিরঞ্জিত বা ক্ষীণ বলে মনে হয়। মানুষ সাধারণ জিনিসকে আলাদাভাবে নয় বরং তার পারপার্শ্বিকতার তুলনায় বিচার করে, আর এটাই অনেক সময় সিদ্ধান্ত গ্রহণের মারাত্মকভাবে বিভ্রান্ত জন্ম দেয়। ধরুন আপনি 100 টাকার কলম দেখলেন, তারপর আপনার কাছে 1000 টাকার একটি কলম দেখানো হলো। এটি প্রথম কলমটি আপনার কাছে খুবই সস্তা ও তুচ্ছ বলে মনে হবে, যদিও হয়তো সেটা আপনার প্রয়োজন মেটাতে যথেষ্ট পরিমাণ ভালো ছিল। একইভাবে কেউ যদি 50 লাখ টাকার ফ্ল্যাট কিনতে চায় আর কেউ যদি একই সঙ্গে 2 লাখ টাকার গাড়ি অফার হিসাবে দেয়, তবে সেই গাড়িকে আপনি সস্তা হিসাবে ভাববেন, যদিও সেই গাড়ি আলাদাভাবে হয়তো কখনোই কিনত না। রল্ফ ডব্লিউ বলেন, অর্থাৎ মার্কেটিং, বিক্রয়, কৌশল, এমনকি প্রেম বা চাকরির ক্ষেত্রে এই বিভ্রম বারবার ব্যবহৃত হয় ও আমাদের কাজ করে।
যেমন একটা দোকানে প্রথম খুব দামি শার্ট দেখানো হয়, তারপর একটু দাম কমানোর অর্থাৎ কম দামেরটা, তখন ক্রেতা দ্বিতীয়টাকে ডিল মনে করে ফেলেন। একজন চাকরি প্রার্থী যদি কোনো দুর্বল প্রার্থীর পরে ইন্টারভিউ দেন, তাহলে তার গুণবলী অধিক উজ্জ্বল বলে মনে হয়, যদিও তার মান আসলে মাঝারি ছিল। এই বিভ্রম সমস্যাটা হলো একটা বস্তুগত, অর্থাৎ ব্যক্তি বা পরিস্থিতি তার নিজেরই গুণাবলীর উপরে ভিত্তি হিসাবে তৈরি করে, বরং পাশে কি আছে, আগে কি ছিল, সেই বিষয়টার উপরে আমরা অতটা বিবেচনা করি না। এর সঠিক সিদ্ধান্ত নেওয়ার কঠিন হয় এবং আপনি অপ্রয়োজনীয় খরচ বা ভুল পছন্দ করে বসেন। কন্ট্রাস্ট ইফেক্ট আমাদের বাস্তব মূল্যায়ন বা ক্ষমতা দুর্বল করে দেয়। এটি বুঝতে পারলে আমরা বুঝতে পারবো কোন জিনিস ভালো, খারাপ, দামি বা সস্তা। এগুলোকে অনেকের সময় আপেক্ষিক বা তুলনাভিত্তিক অনুভূতি মাত্র। সঠিক সিদ্ধান্তের জন্য আমাদের উচিত সব সময় বা সব কিছু নিজস্ব মানদণ্ড বা যুক্তি দিয়ে বিচার বিবেচনা করে তুলনা করা। অধ্যায় 9, অ্যাভেলেবিলিটি বায়াস, সহজলভ্যতা বিভ্রান্ত। অ্যাভেলেবিলিটি বায়াস বা সহজলভ্যতা বিভ্রান্ত এমন একটা মানসিক ফাঁদ যেখানে মানুষ তার সিদ্ধান্ত নেয় সেই তথ্যর ভিত্তিতে যা মনে সবচেয়ে সহজ বা দ্রুত ভেসে আসে, যদিও সেই তথ্যটি হয়তো প্রকৃত চিত্র উপস্থাপন করে না। অর্থাৎ যেটা আমরা বেশি শুনি, বেশি দেখি বা সম্প্রতির সময়ে অভিজ্ঞতা লাভ করি, সেটাকে আমরা বেশি সত্য, বেশি গ্রহণযোগ্য, বেশি গুরুত্বপূর্ণ বলে ধরে নিই। ধরুন আপনি সম্প্রতি একটা বিমান দুর্ঘটনার খবর শুনেছেন। এরপর কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে বাসে চড়া নিরাপদ না বিমানে, আপনি সম্ভাব্য বলবেন বাসে, যদিও পরিসংখ্যান অনুযায়ী বিমান ভ্রমণ অনেক বেশি নিরাপদ। কারণ আপনার মস্তিষ্কে সহজলভ্য তথ্য হলো এই সম্প্রতি একটি দুর্ঘটনা ঘটেছে। এটাই হলো অ্যাভেলেবিলিটি বায়াস। রল্ফ ডব্লিউ বলেন, গণমাধ্যম একটা বিভ্রান্তর ভয়ঙ্করভাবে বাড়িয়ে দেয়, প্যান্ডামিক ছড়াই দেয়। কারণ সংবাদ মাধ্যম প্রতিদিন যেসব নাটকীয় অভিনয় বা বিরল ঘটনা প্রচার করে, সেখানে আমাদের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। আমরা মনে করি সমাজে হত্যা, ধর্ষণ, সন্ত্রাস, মহামারী যেন বেশি ঘটেছে, অথচ বাস্তব শতকরা হিসাবে এইসব ঘটনার হার হয়তো কমেছে। কিন্তু যেহেতু এই তথ্যগুলো সহজে আমাদের চোখে পড়ে, মস্তিষ্ক সেগুলোকে সাধারণ বা ঘন ঘন বলে এইটা ভুল ভেবে বসে থাকে। ধরুন সমাজে এখন একটা বা যে কোনো একটা কথা বলা যায় যে ছিনতাই বা হত্যাযজ্ঞ প্রচুর পরিমাণ বেড়ে গেছে। এই নিউজটা হয়তো পরিসংখ্যানটা খুবই কম, কিন্তু মিডিয়া এটাকে এমনভাবে প্রচার করলো বা বায়াসড করলো, এখন আপনার সাধারণ মানুষ হিসাবে এটা ভেবে বসে থাকবেন যে সমাজে এখন অতিরিক্ত পরিমাণ ছিনতাই, হত্যাযজ্ঞ বেড়ে গেছে, যেখানে সেখানে এই দুর্ঘটনা ঘটতে পারে। আপনার ভিতরে একটা কনসিস্টেন্সি ও একটা ইনসিকিউরিটি ভোগ করবেন। এই বায়াস ব্যবসা, বিনিয়োগ বা সিদ্ধান্ত গ্রহণের সমস্যা তৈরি করে। ধরুন আপনি কোনো বন্ধু থেকে শোনেন যে একটা শেয়ার কিনে প্রচুর লাভ হয়েছে। আপনি তখন নিজেও সেই শেয়ার কিনে ফেলেন, কারণ ওই লাভের তথ্য সহজে আপনার মনে এসেছে, অথচ আপনি বাকি হাজারটা লোকের ক্ষতির খবর জানেন না। অ্যাভেলেবিলিটি বায়াস আমাদের বাস্তবতা বিশ্লেষণ করার ক্ষমতাকে বিকৃত করে দেয়, যেটা আমাদের কাছে সহজতা মনে থাকে, চোখে পড়ে। যেখানে আমরা সত্য ধরে নিই, এই বিভ্রান্তি থেকে মুক্তি পেতে পারি আমাদের সচেতনতা, পরিসংখ্যান, নির্ভরযোগ্যতা, তথ্য এবং পুরো চিত্র খুঁজে দেখি, শুধুমাত্র মস্তিষ্ক সহজে ভেসে ওঠা তথ্য নয়। অধ্যায় 10, ইট উইল বি গেট ওয়ার্স বিফোর ইট গেটস বেটার ফ্যালাসি। আগে খারাপ হবে, তারপর ভালো হবে বিভ্রান্তি। এই অধ্যায়ে রল্ফ ডব্লিউ আলোচনা করেছেন যে এই ছদ্ম বুদ্ধি প্রভৃতি বিশ্বাস নিয়ে, যা আমাদের প্রায় শুনি, আগে অবস্থা আরও খারাপ হবে, তারপর ঠিক হয়ে যাবে। এই বিশ্বাস সাধারণত তখনই সামনে আসে যখন আমরা প্রক্রিয়া, চিকিৎসা, অর্থনৈতিক নীতি, কাজ, ফল
দিচ্ছে না, কিন্তু সেটির বৈধতা দিতে চায়। এই ধরনের মানসিকতা আত্মরক্ষা, যার মাধ্যমে মানুষ ব্যর্থতা, ধৈর্য বা প্রত্যাশার নামে যৌক্তিকতা বলে মনে ধরে নেয়। ধরুন আপনি নতুন ডায়েট শুরু করলেন, কিন্তু 1 সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো ওজন কমছে না, বরং কিছুটা বেড়ে গেছে। তখন কেউ হয়তো আপনাকে বলবে, চিন্তা করো না, আগে শরীর প্রক্রিয়া দেবে। এই খাবারের ইঙ্গিত নয়, এটা খারাপের ইঙ্গিত নয়, বরং এর মানে হলো আপনি যে নিয়মিত খাবার বা ডায়েট কন্ট্রোল করতেছেন না, সেটার একটু মডিফাই করতে হবে। অর্থাৎ এর মানে এই কাজ করছে। এখন আপনি যে ডায়েট তালিকা হিসাবে গ্রহণ করছেন, যুক্তি না খুঁজে শুধু আশা আর সেই বাক্যটাই বিশ্বাস করে। এই মানসিকতার ফাটে রাজনীতি, অর্থনীতি কিংবা চিকিৎসা বা ধর্মীয় বিশ্বাসে গভীরভাবে প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, কোনো সরকার নতুন অর্থনৈতিক নীতি চালু করলো, বাজারে দ্রব্যমূল্য বেড়ে গেল, সামর্থ্যরা বলবে এটা সাময়িক, আগে খারাপ হবে, পরে দেশ আরও ভালো অবস্থায় যাবে। কোনো ভণ্ড চিকিৎসক এক ব্যক্তিকে ভুল ওষুধ দিয়ে বলে প্রথমে ব্যথা বাড়বে, তার মানে ওষুধ কাজ করছে। আবার কোনো গুরুর অনুসারীরা বিশ্বাস করে জীবন কঠিন হচ্ছে, মানে আপনি সঠিক পথে আছেন। এভাবে মানুষ নিজের বিশ্বাস বা সিদ্ধান্তকে সত্য প্রমাণিত করতে চায়, এমনকি বাস্তবতাও কিছুটা না বললেও এটাকেই তারা সত্য হিসাবে গ্রহণ করে নেয়। আগে খারাপ হবে, পরে ভালো হবে, এই কথাটা প্রায় যুক্তিহীন আত্মতুষ্টির একটি পথ, যেটার সাথে বাস্তবতার কোনো প্রকার মিল নেই। এটি আমাদের জ্ঞানের জায়গাকে বিশ্বাসে বসিয়ে দেয়। এটি বুঝতে হবে, যদি কোনো কিছু কার্যকর হয় তাহলে তার কিছু ইতিবাচক লক্ষণ প্রথমে থেকেই দেখা যেতে পারে। শুধু অন্ধভাবে খারাপ সময়কে ভবিষ্যতের উন্নতির ইঙ্গিত ধরে নেওয়া সঠিক নয়। সঠিক সিদ্ধান্ত বা সঠিক চিন্তা হলো আপনার ফলাফলকে পর্যবেক্ষণ করা, পরিবর্তনের পেছনে যুক্তিতে বোঝা এবং কোনো কিছুর কার্যকরী যাচাই করে তারপর মূল্যায়ন করা। কেবল সময় দিলে ভালো হবে এই আশা অকার্যকর। কোনো কিছু চালিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইটি মূলত লেখক আমাদের একটা বিষয় খুবই বারবার মনে করিয়ে দেয় বা উনি স্মরণ করিয়ে দেন যে মানুষের চিন্তা প্রক্রিয়া নানা রকম মানসিক ভুল, পক্ষপাত কাজ করে, যা আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করে। এই ভুলগুলো স্বাভাবিক হলেও, সচেতন হলেও এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। জীবনের সফলতা বা শান্তি অর্জনের জন্য আমাদের অবশ্যই নিজের চিন্তাগুলোকে যাচাই করতে হবে, অনুভূতিগুলোকে আটকে না রেখে যুক্তির মাধ্যমে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বইটি দেখায় কিভাবে ছোট ছোট ভুল ধারণাগুলোকে, যেমন কনফার্মেশন বায়াস, সাঙ্ক কস্ট ফ্যালাসি, অথরিটি বায়াস, সোশ্যাল প্রুফ, আমাদের ব্যবসা, অথবা সম্পর্ক, আর্থিক বিনিয়োগ সহ নানান ক্ষেত্রে বিপদে ফেলতে পারে। তাই নিজের মানসিকতা, স্বাভাবিক প্রবণতাগুলোকে চিনে নিয়ে সেই ফাঁদগুলোকে এড়িয়ে চলাই হলো বুদ্ধিমান বা চিন্তার মূল চাবিকাঠি। এই বই আমাদের শেখায় কিভাবে আমরা নিজের চিন্তাগুলো থেকে সচেতন হতে পারি, সংযত হতে পারি ও যুক্তিবাদী হতে পারি, জীবনযাপন করতে পারি। পরিশেষে লেখক মনে করিয়ে দেন যে জীবন বা সিদ্ধান্ত গ্রহণের জন্য একক ঘটনার উপর নির্ভর করে না, বরং প্রতিটি ছোট ছোট সিদ্ধান্তর একটি যোগফল বা ছোট ছোট পুঁতির মালার একটি সম্পূর্ণ মালায় পরিণত করে। তাই প্রতিদিনের চিন্তা ভাবনাগুলোকে সতর্ক, পরিষ্কার পরিচ্ছন্নতা, মানসিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। বুদ্ধিমান চিন্তা আমাদের শুধু ভুল এড়ানোর জন্য নয়, জীবনে জটিল পরিস্থিতিতে শান্ত ও কার্যকর পথ দেখায়। এই বইটি আমাদের জন্য এক প্রকার মানসিক মানচিত্র, ভুল পথ না হারিয়ে সঠিক পথে চলতে সাহায্য করে এবং আমাদের ব্যক্তিগত বা পেশাগত জীবনের সফলতার গোপন রহস্য উদ্ঘাটন করে। তাই যদি আমরা সত্য জীবনের উন্নতি করতে চাই, তাহলে আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারিটি থেকে শেখা মানসিক ভুলগুলোকে চিনে রাখা ও সেগুলো থেকে আমাদের সাবধান হওয়া অপরিহার্য।
অবশ্যই আপনি সবসময় মনে রাখবেন কনফার্মেশন বায়াস, সাংকাস্ট ফ্যালাসি, অথরিটি বায়াস, সোশ্যাল প্রুফ, এই টার্মগুলোর ভিতরে আমাদের দৈনন্দিন জীবনের ভুলগুলো আমরা করে থাকি। সাংকাস্টে আপনি ছোট একটা ভুল করেছেন এবং পরবর্তী সেটা করতেই থাকবেন, তাহলে পরবর্তী স্টেপ সম্পূর্ণটাই ভুল হবে। তাহলে ওখান থেকে দূরত্ব বেরিয়ে আসলে পরবর্তী সময় অর্থ আপনার জন্য বেঁচে যাবে। অথরিটি বায়াস, কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। আপনার যুক্তি, জ্ঞান, বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন, যেটাকে সঠিক মনে হয় আপনি সেটাই করবেন। তো সম্পূর্ণ বইটা আমরা দেখার চেষ্টা করেছি। এই বইয়ে আরও কিছু অধ্যায় ছিল যেগুলো আমরা এই পডকাস্টের ভিতরে রাখি নাই। আমরা এই পডকাস্টে 10টি চ্যাপ্টার নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আরও কিছু চ্যাপ্টার আছে, ওইগুলো আশা করি আমরা পরে কোনো একটা এপিসোড হিসেবে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আমাদের থিঙ্কিং ক্লিয়ারিটি যে বইটা আমরা দেখার চেষ্টা করলাম, আমাদের মানসিক চিন্তাভাবনা, আমাদের বাস্তব জীবনে চলার পথে আমাদের পার্সোনালিটিকে অনেকভাবে হেল্প করবে। আমাদের কমিউনিটির আপনারা যুক্ত হন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। এমন অসংখ্য বই আমরা নিয়ে আসবো। আমাদের এই কমিউনিটিতে সকল প্রকার বইগুলোকে আমরা রাখার চেষ্টা করব। তো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, যেন পরবর্তীতে বইগুলো আসলে আপনার কাছে বইগুলো সহজে পৌঁছে যেতে পারে ও আপনি এই বইগুলো অনুসরণ করে আপনার জীবনকে আরও সুন্দর, সহজ ও থিওরিটিক্যাল করে তুলতে পারেন। পরবর্তী নতুন একটি এপিসোডে, পডকাস্টে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, সাক্ষাৎ হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা।